টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে প্রথমে যে বিষয়টি হচ্ছে যে পারিবারিক ভিসা সহ ইমিগ্রেশনের যে সবশেষ আপডেট আছে সেটা তো দেবই, এবং প্রতিনিয়ত এটা আমরা দিয়ে থাকি, কারণ প্রত্যেকেই আপনারা বিশেষ করে আলোচনা চলাকালীন আপনারা কেউ টেলিফোন করছেন, ফেসবুকে অনেক প্রশ্ন রাখছেন যে আমার এই জিনিসটি কবে নাগাদ পেতে পারি, কবে ইন্টারভিউ হতে পারে, কবে একটা খবর পেতে পারি ইত্যাদি নানান প্রশ্ন আপনারা করে থাকেন। সে কারণে শুরুতেই এই ধরনের কিছু আপডেট আমরা দেব। তার বাইরে যেটি মূল বিষয় যেটি আলোচনা করব সেটি বর্তমান সমাজ ব্যবস্থায় অত্যন্ত খুব বেশিভাবে আমরা পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। বিষয়টি অ্যালার্মিং, সে কারণে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। পারিবারিক সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স। এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটিকে আমরা আজকে সাজিয়েছি পারিবারিক সহিংসতার অভিযোগ, কিভাবে আপোষ এবং প্রত্যাহার করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও I-130 বা পারিবারিক পিটিশন ভুলভাবে অনুমোদিত হলে তা কিভাবে সংশোধন করব সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা ফোন করতে যাদের একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে আপনাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার নানান ব্যস্ততা, নিজের পেশাগত ব্যস্ততা, কমিউনিটির নানান সেবায় আপনি ব্যস্ত আছেন, সেই ব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রেবেলা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনার প্রতি ঋদ্ধ এবং কৃতজ্ঞ আমরা। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে আমরা পারিবারিক ভিসা সহ ইমিগ্রেশনের সবশেষ কি আপডেট আছে। কারণ একটু আগে বলেছি যে একটু পরেই দেখবেন প্রচুর ফোন আসবে, প্রচুর আমাদের ফেসবুকে প্রশ্ন আসবে, তাদের যাতে এই প্রশ্নগুলো আর তাদেরকে না করতে হয়, আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে পারি এবং মানুষের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরও জবাব দিতে পারি। সে কারণেই আপনার কাছে প্রথমেই জানতে চাই যে পারিবারিক ভিসা সহ ইমিগ্রেশনের সর্বশেষ কি আপডেট আছে, জনাব এন মজুমদার। শিওর, থ্যাংক ইউ। সো আপডেট বলতে আমি বুঝাবো, যদি আমি ভিসা বুলেটিন আপডেটটা দিয়ে হয়তো আপনাদের কিছুটা আইডিয়া হবে। বেশিরভাগ পিটিশন ম্যান্ডেট করে F2A, spouse and minor children of US citizen, সেটা হচ্ছে June 1st, 2021। F2B সেটা হচ্ছে all chargeability April 1st, 2016। F3 January 1st, 2010 and F4 যেটা ভাই বোনদের জন্য সেটা হচ্ছে July 2007। সো এখানে আরেকটু বলি, বিশেষ করে মানুষ খুব বেশি উদ্গ্রীব থাকে, বেশি ইন্টারেস্টেড থাকে, বেশি স্টেক হোল্ডার হয় F4 ভাই বোনদের জন্য। সো ভাই বোনদের জন্য ফার্স্ট অফ অল এখানে 65,000 ভিসা অ্যালোকেটেড থাকে। সো প্রতি বছরে সেখান থেকে এছাড়াও কিছু এর উদ্যোগতির ক্যাটাগরি যেগুলো F2B থেকে যেগুলো লেফট ওভার ভিসা থাকে সেগুলো অ্যাড করা হয়। এই কারণে অনেক সময় আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবেল না হওয়ার কারণে আপনার ডিকিউ হয়ে যাওয়ার পরেও লং টাইম অপেক্ষা করতে হয়। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড কোভিড, দেশের স্ট্রাইক, বিভিন্ন কারণে ডিলে হচ্ছে। সো এখন আমি বলতে পারবো মন্থর গতি থেকে কিছুটা গতির সঞ্চার হচ্ছে। গভর্নমেন্ট ট্রাই করতেছে এটাকে গতিশীল করার জন্য। আর একটা আপডেট দিতে চাই, যেটা ইতিমধ্যে আপনারা অলরেডি ফোকাস করেছেন, সেটা হচ্ছে বিফোর দি প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রেসিডেন্ট বাইডেন এবং তার উপদেষ্টারা, ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টা মণ্ডলী, ওরা একটা মেকানিজম ক্রিয়েট করবে যাতে করে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে
বেশ কিছু ইমিগ্রেশন বেনিফিট ইমিগ্রেন্ট কমিউনিটিকে দেওয়া যায়, সেটা সে বেনিফিটটা এখানে যারা অনেক বছর গ্রিন কার্ডহীন আছেন, স্ট্যাটাসহীন আছেন তাদের জন্য হইতে পারে, প্লাস যারা বিদেশ থেকে আসবেন তাদের জন্য হইতে পারে, যারা টেকনিক্যাল বিষয় বিভিন্ন স্কিল বিষয়ে আসবেন তাদের জন্য হইতে পারে। এটা কোম্পানির একটা খবর আছে যে নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেন যারা এই দেশে এক নাগাড়ে 10 বছর থেকে আছেন এবং যাদের কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড নাই, এই ধরনের যারা আছেন তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার একটা সম্ভাবনা আছে। আই নো, বাট ইট নট নেসেসারিলি তাদেরকে লিগ্যালাইজেশন প্রক্রিয়া নিয়ে আসবে। বাট যে কথাটা আপনি বলছেন এটা একটা আমাদের সনাতনী ট্রেডিশনাল ল হচ্ছে, যদি কোনো ব্যক্তি এখানে 10 ইয়ার অর মোর কোনো স্ট্যাটাসহীন থাকে বাট কোনো অপরাধ কোনো সংগঠিত না করে, যদি তারা ডিপোর্টেশনের সম্মুখীন হয়, ইমিগ্রেশন জাজের ডিসক্রিপশন আছে কনসিডারিং হিজ লং জেবিডি, লং টাইম স্টে হিয়ার, সোশ্যাল ওয়ার্ক, ভলেন্টিয়ার ওয়ার্ক, ইউএস সিটিজেন আছে কিনা, সোসাইটিতে কন্ট্রিবিউশন আছে কিনা, ওভারঅল কন্ট্রিবিউশন করে ওদেরকে সামটাইম ক্যান্সেলেশন রিমুভাল ক্যান্সেল করে, ডিপোর্টেশন প্রসিডিংটা ক্যান্সেল করে তাদেরকে গ্রিন কার্ড দেয়। এই প্রসিডিংটা এখনও বলবৎ আছে সাধারণ দর্শকদের জন্য, এটাও আমি বলতে চাই। তো এটুকুই মোটামুটি আপনার কাছে আপডেট আছে। আর কি কিছু আছে এমপ্লয়মেন্ট বেসড যেগুলো আছে সেগুলো সম্পর্কে? এমপ্লয়মেন্ট বেসড এখন হলো ইতিমধ্যে শেষ হয়েছে H1 ভিসা। আমাদের যারা বাংলাদেশের লোকেরা বর্ডার ক্রস করে PhD ডিগ্রিধারী, মাস্টার ডিগ্রিধারী বর্ডার ক্রস করে আসছে, অথচ 65,000 ভিসা অ্যাভেলেবল এভরি ইয়ার H1 ভিসা। প্লাস এখানে যারা মাস্টার ডিগ্রি করবে স্টুডেন্ট ভিসা আসে তাদের জন্য সেপারেট অ্যানাদার 20,000 ভিসা। সো 85,000 স্কিল ভিসা আছে। শুধুমাত্র অল ইউ নিড টু প্রুভ দ্যাট you have a US bachelor level degree. US bachelor level degree means বাংলাদেশ থেকে যারা MA পাস করে, যেভাবে MA পাস করেন না কেন এখানে আসলে ব্যাচেলার ডিগ্রি মর্যাদা পাবেন। যদি কোনো মাল্টিমিলিয়ন বিগ কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, দেন ইউ ক্যান গেট H1 ফর 3 ইয়ার, দেন অ্যানাদার 3 ইয়ার, প্লাস ট্রেনিংয়ের জন্য অ্যানাদার ইয়ার। এবং কোম্পানি ভালো হলে মোস্ট অফ দ্য টাইম H1 এমপ্লয়ীদেরকে তারা কিন্তু আবার গ্রিন কার্ডও দেয়। তো সুতরাং একটা এক্সিলেন্ট অপরচুনিটি আমাদের কান্ট্রির লোকদের জন্য আমরা এক্সপ্লোর করতে চাই। কারণ আপনি যদি একটা মাস্টার ডিগ্রি ছেলে আপনি H1 যদি অ্যাপ্লাই না করিয়া আপনি কেন বর্ডার ক্রস করে আসতেছেন, লাইফ রিস্ক নিয়ে আসতেছেন অনেক টাকা খরচ করিয়া। সো ভালো দিক দেখতে হবে, কারণ এই বাল্ক অফ দিস ভিসা ইন্ডিয়ানরা নিয়ে নিচ্ছে, চাইনিজরা নিয়ে নিচ্ছে। আপনি একটু রিসার্চ করে দেখবেন হাফ অফ দেম ইন্ডিয়া, দেন হাফ থেকে একটুখানি কম চায়না, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নিচ্ছে বাকিটা। সো আমাদের বিগ একটা H1 ভিসা এই ব্যাপারে আমাদের TVN 24 সহ আমাদের যে মিডিয়াগুলো আছে এগুলো প্রচার করতে হবে, যাতে আমাদের লোকেরা H1 জন্য অ্যাপ্লাই করে, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, এবং J1 ওয়েবার অনেক রকমের ভিসা আছে এগুলো এক্সপ্লোর করে। যেমন একটা ভিসা আছে EB1 EB2, ধরুন EB1 কার জন্য? তার আপনাদের মতো একজন সাংবাদিক, যেমন সংবাদ পরিবেশনে আপনার 30 ইয়ার্স 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে, বিভিন্ন উপস্থাপনা আছে, অথচ আপনার কোনো আর্টিকেলও আছে, ভালো ভালো কিছু আছে। এই যে একটা প্রোফাইল যদি আপনার ভালো থাকে, এটাকে বলে সেলফ স্পন্সর, এমপ্লয়মেন্ট বেস সেলফ স্পন্সর। আমাদের বহু জার্নালিস্ট আমি চিনি এখানে তারা সেলফ স্পন্সর হিসাবেই গ্রিন কার্ড পেয়েছে। ইটস ভেরি ইজি, ইটস নট দ্যাট ভেরি ডিফিকাল্ট, বাট আপনি অল ইউ নিড টু নো ইন্টারন্যাশনালি রিকগনাইজড। কারণ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে আপনার একটা আর্টিকেল উঠছে, বা ইউনাইটেড নেশনসের কয়েকটা কনফারেন্সে দাওয়াত পেয়ে এসেছেন, প্রাইম মিনিস্টারের সাথে আসছেন, বা অন্য কোনো কনফারেন্সে আপনি এখান থেকে দাওয়াত গেছে, এখানে আসার পরে কনফারেন্সে আসে বসছেন, কথাবার্তা বলছেন, এদেরকে বলা হয় ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল রিপোর্টেবল ইন্ডিভিজুয়াল। তারা কিন্তু EB1 এর জন্য অ্যাপ্লাই করতে পারে। ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, আর্কিটেক্ট, জার্নালিস্ট, টিচার, প্রফেসর, স্ব ক্ষেত্রে ভেরি হাই স্কিল এবং হাইলি রিকগনাইজড ইন্ডিভিজুয়াল তারা EB1 পেতে পারে। এটাও আমাদের কমিউনিটিকে আমরা জানান দিতে হবে। অনেক ধন্যবাদ জনাব এন মজুমদার। তবে আপনাকে একটি প্রশ্ন করি, যেহেতু আমাদের ফেসবুকে একটা প্রশ্ন আসছে, লোকমান হোসেন একটা প্রশ্ন রেখেছেন। তা আপনি যেমন একাধিকে আইন পেশার সঙ্গে জড়িত, দুঃখিত, সেই সাথে আপনি কমিউনিটি একজন লিডার, কমিউনিটির যথেষ্ট কাজ করে থাকেন, এখানকার মূলধারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন। সেই হিসেবে লোকমান হোসেন যে প্রশ্নটি রেখেছেন যে F4 ভিসা, মানে F4 নিয়ে কোনো এক্সিকিউটিভ অর্ডার হবে কি নির্বাচনের আগে? এই ধরনের কোনো সম্ভাবনা আছে? ওকে, সো যেটা অ্যাগেইন আমরা এখন এই যে যখন প্রেসিডেন্ট
কোনো রকম এক্সিকিউটিভ অর্ডার দিবে, এক্সিকিউটিভ অর্ডারগুলো লেখার জন্য লয়ার থাকে সেখানে। হোয়াইট হাউসে অনেকগুলো লয়ার থাকে, পলিসি অ্যাডভাইজার থাকে। যেমন প্রেসিডেন্ট, অনেক প্রেসিডেন্ট আছে লয়ারও না, সেগুলো আইন জানেও না। প্রেসিডেন্টের মনের কথাটা বলবে যে আমি চাই যে বাংলাদেশে বা বহির্বিশ্বে যে সমস্ত ব্যাকলগ আছে, ব্যাকলগ রিডাকশনের জন্য তুমি আমাকে একটা লেজিসলেশন নিয়ে আসো। আবার বলবে আমার স্কিল, যেমন H1 বিষয়ে আমার লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি, লক্ষ লক্ষ হাই স্কিল জায়গায়, কম্পিউটার জায়গায় আমি লোক আরও আনতে চাই। তখন এটা যখন লয়ারকে বলবে, ইমিগ্রেশন লয়ারকে বলবে, স্যার ইমিগ্রেশন লয়ার রাইট ওভাবে মনে করে ইয়েস, এটার জন্য প্রেসিডেন্ট মিন করতেছে H1 কোটা বৃদ্ধি করা। H1 কোটা প্রেসিডেন্ট ক্লিন্টন যখন আসছিল তখন 120,000 ভিসা ছিল, তো কারণ ইকোনমি ছিল ভালো, সারা ওয়ার্ল্ড থেকে লোকেরা নিয়ে আসছে। তো এটা ডিপেন্ড করে প্রেসিডেন্টের কী করতে চায় সেটাকে বাস্তবায়ন করবে লয়াররা। ওই হোয়াইট হাউসে ইমিগ্রেশন লয়ার আছে, আপনার ব্যাংক্রাপসি লয়ার আছে, সেখানে আপনার এই যে স্কিল ইন্ডিভিজুয়াল সব রকমের অ্যাডভাইজার আছে। যখন যেটাকে প্রয়োজন হয় ফসকের জলকে তারা ওইভাবে কুইকলি লেজিসলেশন, রাতারাতি লেজিসলেশন লিখে ফেলবে, মুখে বলতেছে, জটফট তারা সব টাইপ করে ফেলতেছে এবং লেজিসলেশন উত্থাপন করবে। আবার এমন একটা মেকানিজম করবে যাতে করে এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে বন্ধ করার আগেই অনেক কাজ হয়ে যায়। সো দ্যাটস দি সিক্রেট। আমি 13 জন আইন প্রণেতার সাথে কথা বলেছি এবং সবাই প্রিডিক্ট করতেছে ইট উইল হ্যাপেন, বাট হাউ উইল হ্যাপেন, কারণ মানুষের মন, মানুষের মাথা কেউ স্টাডি করতে পারে না। বাট আই অ্যাগ্রি, F4 এর হিউজ ব্যাকলগ আছে দুই কারণে। একলগ হলো এটা লিমিটেড কোটা, সেকেন্ড হলো ওয়ার্ল্ড ওয়াইড কোভিড এবং পার্সোনাল আমাদের এমপ্লয়ি শর্টেজের কারণে এগুলো ডেভেলপ করে নাই, কুইক হয় না, সেটা ত্বরান্বিত করার জন্য একটা কিছু আসতে পারে। ইনফ্যাক্ট এটা আমি মনে করাই দিই, প্রেসিডেন্ট যখন স্টেট অফ দি প্রথমে যখন টেক ওভার করলো প্রেসিডেন্সি, তখন উনি বলছিল যে আমি প্রেসিডেন্সি নেওয়ার পরে আগে যত লোক আসছে সবাইকে উনি দিবে। ইভেন কি সেখানে একটা ক্লজ আছে যাদের সুদীর্ঘকাল 15 বছর 20 বছর যাদের ভাই বোনদের পিটিশন পেন্ডিং আছে, পেন্ডিং থাকাকালীন লেট দেম কাম ইন্টার্ম হিয়ার, কাম হিয়ার অ্যান্ড স্টে হিয়ার, তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে আনটিল দেয়ার পিটিশন ম্যাচিউর হলে এখানে অ্যাডজাস্ট করা হবে, গ্রিন কার্ড দেওয়া হবে। এই ধরনের কিন্তু প্রেসিডেন্টের প্রস্তাবনাও আছে। বাট দ্যাট ইজ টু বিগ টু বিলিভ, একটা কথা আছে, টু মাচ টু বিলিভ। দুই পক্ষের লোকেরা সেটা আর মানে নাই, এটা ব্যস্ত গেছে বলতে হয়, এখানে ফরিয়ে আছে। সো ওখান থেকে কিছু তারা ল্যাঙ্গুয়েজ নিবে, যেগুলো প্রথমে যে সমস্ত যে প্রস্তাবনা ছিল ওখান থেকে ল্যাঙ্গুয়েজ নিয়েই রাতারাতি তারা এটা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। লোকমান হোসেন, আপনি যে প্রশ্নটি রেখেছিলেন এটি সম্পর্কে আসলে উত্তর দেওয়া কঠিন, তারপরেও যেহেতু উনি একজন আইন বিশেষজ্ঞ এবং কমিউনিটির রাজনীতির সঙ্গে, মূলধারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, তাই প্রশ্নটি করেছিলাম। আশা করি উত্তর পেয়েছেন। আমাদের একজন টেলিফোনে দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি মিশিগান থেকে, আমার নাম জুনায়েদ। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি আমার মা বাবার কেস ডকুমেন্টারি কোলাবোরেশন সেপ্টেম্বরে, আমি তো ভাই ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? আমার মা বাবা অসুস্থ হয়ে গেছে, এখন ওদেরকে তাড়াতাড়ি কিভাবে আনা যায়? ইন্টারভিউ ওয়েট করতেছে আজকে 7 মাস, কি করা যায় এখন? কি সাজেশন করবেন? ডিকিউ সেপ্টেম্বরে আবেদনের দরকার আছে। আবেদন কবে করেছিলেন? দরকার ডিকিউ যখন ডিকিউ হয়ে গেছে সেপ্টেম্বর। শুনেন, আপনি দুইটা কথা বলেছেন। একটা বলেছেন যে ডিকিউ হচ্ছে সেপ্টেম্বরে, সেই হিসাবে ওয়েট করতে হলে আনুমানিক আরও ওই ক্যাটাগরিতে আরও প্রায় 1 বছর ওয়েটিং টাইম। বাট আরও একটা কথা উল্লেখ করেছেন যে ওনারা অসুস্থ। যদি আপনি দেখাইতে পারেন যে উনি ভেরি সিক এবং ওই সিকনেসটা রিডিউস করার জন্য, উপশম করার জন্য, ভালো হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ভালো ট্রিটমেন্ট পাবে এবং ওই ট্রিটমেন্টটা দরকার, সেক্ষেত্রে যারা ডিকিউ আছে এদেরকে এক্সপিডিয়েটেড প্রসেস আপনি রিকোয়েস্ট করতে পারেন। অ্যাগেন এক্সপিডিয়েটেড প্রসেস অ্যাপ্রুভাল রেট হলো 41% মাত্র। কারণ দেখা গেছে এইরকম পরিস্থিতি অনেকের দিয়েছে, অনেকের আবার অ্যাপ্রুভ করে নাই। যদি আপনার এক্সপিডিয়েটেড প্রসেস অ্যাপ্রুভ করে উইদিন এ উইক আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সো আপনি দেখেন আপনার বাংলাদেশ থেকে আপনার মা যে সিরিয়াসলি সিক এবং সেই যে সিকনেসটা এত বেশি, ওই সিকনেসটা যুক্তরাষ্ট্রের স্টেট অফ দি আর্ট কোনো ট্রিটমেন্ট যদি পাওয়া যায়, যেহেতু আপনি এখানে আসেন, আপনি চিকিৎসাটা করতে পারবেন, সঙ্গ দিতে পারবেন আপনার মা বাবাকে, ওই
হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং মেডিকেল গ্রাউন্ডে যদি আপনি এক্সপেডিটেড রিকোয়েস্ট করেন, এটা হওয়ার সম্ভাবনা আছে 41%। সেটা প্রমাণ করার পদ্ধতিটা কি? পদ্ধতি হলো শুধু কি বাংলাদেশের ডাক্তাররা রিকমেন্ড করলেই হবে, না এখানকার না না, উনি যেহেতু বাংলাদেশ থেকে ডাক্তারের লেটার হেডে শুধুমাত্র খালি লিখে দিলে হবে না আমি রিকমেন্ড করলাম তাকে আমেরিকা যা, এটা কোনো মূল্য নাই। তাকে একটা ওভারঅল একটা রিপোর্ট লিখতে হবে যে দ্যাট মিসেস সো অ্যান্ড সো হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস ডিজিজ chronic disease, আমি এই ওষুধ আই গেভ হিম দিস মেডিকেশন দ্যাট মেডিকেশন, এবং আরও উল্লেখ করতে হবে যে ডিউরিং হার ভিজিট টু মি different time she complained of her loneliness, separateness, missing her son যদি আপনি ফিদা হয়ে থাকেন বা হাজব্যান্ড হয়ে থাকেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সো এদের অনেক ক্রোনোলজিক্যাল ডাটা থাকতে হবে এবং সেই ডাটা কনক্লুশন আসতে হবে যে আই স্ট্রংলি রিকমেন্ড দ্যাট ইফ হি গোজ টু ইউনাইটেড স্টেটস, ফার্স্ট অফ অল হি গেট বেটার ট্রিটমেন্ট, সেকেন্ড অফ অল হি গেট কোম্পানি অফ হিজ হার ওন ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড দ্যাট ক্যান রিডিউস or ease her pain, and I strongly recommend her to issue a visa as soon as possible, as quick as possible. So this type of thing, like in detail, in depth, কখন কোথায় কী ধরনের হাউ লং ইজ দিস ডিজিজ, এই ডিজিজের সাথে যুক্তরাষ্ট্রে আসার নেক্সাস বা সম্পর্কটা কি, এভরিথিং যদি ফ্লাশ আউট করা হয়, দ্যাট ইজ এ গুড পসিবিলিটি। আই মিন স্টিল আমরা বলতে হবে 41% সম্ভাবনা। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিষয়টি যে খুব সহজ তা নয়, আবার যে খুব কঠিন সেটাও নয়। আপনি চেষ্টা করে দেখতে পারেন বিষয়টি, তাতে হয়তো আপনার আব্বা আম্মা খুব তাড়াতাড়ি এদেশে আসতে পারবে, এবং যেহেতু বললেন চিকিৎসা তারা অসুস্থ, এখানে সে ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেতে পারে, এবং আমরা দোয়া করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং আপনার কাছে আসুক। তো জনাব এন মজুমদার, যে বিষয়টি নিয়ে আমরা এখন মূল যে আলোচনার বিষয়টি সেটি আমরা একটু আলোচনা করতে চাই, যে বিষয়টি খুবই ডেলিকেট, এবং আমরা বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যারা বাঙালি বা বাংলাদেশি আমেরিকান যারা আছি, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও খুব ডেলিকেট এবং খুবই বিব্রতকর, লজ্জাস্কর ইত্যাদি ইত্যাদি। এবং সে কারণে দেখা যায় এই ধরনের পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক যে ভায়োলেন্স আমরা দিনের পর দিন সহ্য করে যাচ্ছি। শুধু যে আমরা পুরুষরা মেয়েদেরকে অত্যাচার করছি তা না, অনেক সময় মেয়েরাও আমাদেরকে অত্যাচার করছে, ভাইস ভার্সা। কিন্তু আমরা লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, আত্মীয় স্বজন কে কী বলবে ইত্যাদির ভয়ে আমরা কোনো রেমেডিতে যেতে পারি না, সারা জীবনই কষ্ট নিয়ে থাকি। কিন্তু এটা তো হওয়ার উচিত নয়, এবং আমাদের ধর্মেও সেটা বলেনি। আমাদের ইসলাম ধর্মেও বলেছে যদি সত্যি সত্যি স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো কোনো কিছুতে গড়মিল দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু সেটা না করে দিনের পর দিন আমরা অত্যাচারিত হচ্ছি, অত্যাচার সহ্য করছি। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, যে তাতে করে আমরা এটা বলতে চাই যে কি ধরনের পারিবারিক সহিংসতা হয়, বা পারিবারিক সহিংসতা একজন ব্যক্তি কিভাবে পুলিশের কাছে বা আইনের কাছে সহায়তা নিতে পারে, বা কেউ যদি হুমকি দেয়, জীবনের হুমকি হতে বা যে কোনো ধরনের বাসা থেকে বের করে দেওয়ার হুমকি হতে পারে, সেক্ষেত্রে তিনি পুলিশ বা সেটি কোনো একজন অ্যাটর্নির কাছে যেতে পারবে কিনা, সে যদি ভালো ইংরেজি না জানে সেক্ষেত্রে এই ভাষার সহায়তা নিতে পারে কিনা, তার কাছে যদি অর্থ না থাকে আর্থিকভাবে সে কোনো সহযোগিতা পেতে পারে কিনা, অর্থ না থাকলে সে অ্যাটর্নির কাছে যেতে পারবে না, সেই অ্যাটর্নির সহযোগিতা নিতে পারবে কিনা, ইত্যকার বিষয় নিয়ে। যেহেতু এই বিষয়গুলো যারা আমরা অত্যাচারিত হই তারা অনেক সময় মুখ ফুটে বলতে পারি না, এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেন, যাতে করে এই ধরনের পরিস্থিতিতে যারা আছে বা আমরা আছি তারা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। জনাব এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই। সো এভাবে বলি, ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পারিবারিক সহিংসতার মূল কারণ হলো দুইটা।
আমি যেটা আইডেন্টিফাই করেছি আমরা, নাম্বার ওয়ান কারণ হলো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসি, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক বাংলাদেশি, সেই হিসাবে এই নিরিখে বলবো আমরা একটা পুরুষ শাসিত সেট আপ থেকে আসি। আবার এখানে আসার পর এটা কিন্তু নারী শাসিত সমাজ ব্যবস্থা অনেকটা, বলতে গেলে আপনি দেখবেন বেশিরভাগ লেজিসলেটর বলেন, ডিপার্টমেন্ট বলেন, আমার আমি এলাকায় কথাই বলি, ব্রঙ্কসে আমাদের যে ডিস্ট্রিক্ট টোটালি বড় প্রেসিডেন্ট, সিনেটর, সিটি কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলি মেম্বার, 4টা পজিশন থাকে এক একটা ডিস্ট্রিক্টে। 5 নম্বর পজিশন হলো বোর্ড চেয়ারম্যান। সো বোর্ড চেয়ারম্যান আমি, আর 4টা পজিশন বোর্ড চেয়ারম্যান পজিশন, যদিও এটা বলা হয় অলমোস্ট ইকুয়াল পজিশন, বাট ক্ষমতা তাদের হাতেই। তো 4টা মেয়েই ডিস্ট্রিক্টে শাসন করে, একটা ছেলেও নাই। এটা একটা রাইজিং ট্রেন্ড আছে যে মানুষ অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে পুরুষ কর্তৃক, সেখানে নারীর অধিকার করতে করতে আমরা এমন এক পর্যায়ে গেছি না, এখন পুরুষের অধিকার নিয়ে আন্দোলন করার সময় অলমোস্ট হয়ে গেছে। কথাটা বলছি এই জন্য, ডোমেস্টিক ভায়োলেন্সে এই যে আমাদের লোকেরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমরা আসি, আমরা তো অভ্যস্ত না। আমি মনে করি আমার ওয়াইফ আমার কথা মতো সব কিছু চলবে, বাট এখানে তাই না। কিন্তু এখানকার সমাজ ব্যবস্থা হচ্ছে দুজনের কথা শুনতে হবে। এটাকে আমরা অনেকে আমরা মানে নিতে চাই, সম্মান। যেমন আপনি একজন অনেক ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম করেন, সাকসেস সব কিছু করেন না, এটাকে আপনি আন্ডারমাইন করতে পারেন না। উনি যে গৃহিণী, ঘর সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে, আপনাকে কেয়ার অ্যান্ড কমফোর্ট দিচ্ছে, এটাও কিন্তু একটা জব। ওইটাকে অনেকে আমরা মেনে নিতে চাই না, এখানেই সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের কারণে ইকোনমিক একটা ইস্যু, যেমন হোম কেয়ারে আপনি প্রচুর মেয়েরা পয়সা পাচ্ছে। এখন মেয়েদের একটা টেন্ডেন্সি, আমার হাজব্যান্ড তো আমাকে সব কিছু দেবে, ওই টাকাটা আমি নিজে রাখি বা অন্য কোথাও কিছু কিনি বা লুকায় রাখি। এটা নিয়ে প্রচুর বিরোধ আসছে, বিকজ আমরা প্রফেশনাল, আমাদের কাছে লোকগুলো এইভাবে আসে। যেমন বাইগর কিনতেছেন, বাইগর হাজব্যান্ড সব টাকা দিয়েই কিনতেছেন, কিন্তু আইন এখানে কিন্তু ওই একটা ইকুইটি বলা হয়, ওয়াইফকে ইকুইটি দেওয়া হয়, অর্ধেক দিবে তা না। এটা ডিপেন্ড করে কতকাল বিয়ে করেছেন, সেখানে কতটুকু কন্ট্রিবিউশন রেখেছেন। এই যে ফাইন্যান্সিয়াল কনফ্লিক্ট, এই যে জেন্ডার কনফ্লিক্ট, এই সমস্ত কারণে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। আচ্ছা, আপনার নেক্সট কথা ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কী কী রিসোর্স আছে, তারা কী করবে, সেটা বলার আগে ডোমেস্টিক ভায়োলেন্স কীভাবে রিডিউস করা যায় সেটা বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো এটা একমাত্র পথ হলো আমাদেরকে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডকে কাম ডাউন হইতে হবে। কোনো অবস্থায় একজনের গায়ে হাত দিতে পারবেন না। যখন আপনি টাচ করলেন, যত রকমের অপোজিট পার্টি যতই রং হোক, যখন আপনাকে প্রহার করবেন তখন আপনি রং হয়ে গেলেন, সে সব রং হওয়া সত্ত্বেও ক্রিমিনাল অফেন্সের দিকে চলে। এখন যখন আপনার ওয়াইফকে আপনি সাপোজ কোনো কিছু দিয়ে আঘাত করেছেন, আঘাত করার পরে ওয়াইফ কিন্তু তারপরে পুলিশকে কল করবে না। অনেক ওয়াইফ আছে মার খাইছে, রক্তাক্ত হয়েছে, ওয়াইফ পুলিশকে কল করে নাই, বাট ফাঁসের ঘরের দেখা গেল, ফাঁসের ঘর আওয়াজ শুনছে, কান্না শুনছে, ফাঁসের ঘরের মহিলা পুলিশকে কল বলছে যে দেখেন আমার ফাঁসের ঘরে মনে সামথিং সিরিয়াস হইতেছে, একটু দেখেন। ঠিকই পুলিশ আসছে, বিকজ ঘটনা এরকম হয়, ফাঁসের ঘরে একজন মার্ডার হয়েছে, ফাঁসের ঘরের লোক জানে না। এরপর আসার পরে এটাকে বলা হয়, এখন যখন পুলিশ ইন্টারভেনশন করে, মহিলা যদি বলেও যে না ওনাকে নিও না, বা হোয়াট হ্যাপেন, সে বলে আমার মারছে, বাট মারছে এটা বলছে সে আমার, বা অ্যাট দ্য সেম টাইম বলতেছে আমি চাই না আমার হাজব্যান্ডকে নাও, তখন পুলিশের এটা শুনবে না। পুলিশ জানে যে দেয়ার ইজ এ লাইকলিহুড অফ বিস অফ ফিস, অর্থাৎ এখানে শান্তিভঙ্গের চরম আশঙ্কা। মানুষ দিয়েছে না দেখলোই, হ্যাঁ সেটা পুলিশ দেখলোই যে মারছে, কিন্তু ওয়াইফ বলছে তো নিও না, তারপর তাকে নিয়ে যাবে। কারণ পুলিশ জানে যে পুলিশের দায়িত্ব হলো যেখানে শান্তিভঙ্গের আশঙ্কা আছে সেখানে দুই পক্ষকে সেপারেট করা। এগুলো লেজিসলেশন হিস্ট্রি, লেজিসলেশন প্রত্যেকটা আইন প্রণয়নের আগে কেন আইন প্রণীত হয় সেজন্য আইন প্রণেতারা বসে। যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর থেকে কতগুলো আইন হয়েছে, প্যাট্রিয়টিক অ্যাক্ট। যেমন এখানে যে ডোমেস্টিক ভায়োলেন্সের লগুলো হওয়ার আগে এখন একটা এক্সাম্পল দিই আপনাকে, যেগুলো ল স্টাডিতে করা হয়। 17 তলায় আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঘুমাইতেছেন, আপনি আর আপনার গার্লফ্রেন্ড আর কেউ না, গার্লফ্রেন্ড একটা হ্যাংলা পাতলা মেয়ে, আপনি স্ট্রং মার্শাল ম্যান, তাকে রাত্রে 3টে আপনি মেরে সেখানে বস্তায় বন্দি করে রেখে আপনি ফ্লোরিডা চলে গেছেন। 17 দিন পরে যখন এটা গন্ধ শুরু হয়েছে, বিল্ডিং থেকে কেউ আসে, দরজা খোলার পর মৃতদেহ পাওয়া গেছে। দ্যাটস এ লট অফ হিস্ট্রি। সো হোয়াট দেন, এই যে ঘটনার পরে আইন প্রণেতারা কী করতে হবে এটাকে প্রিভেন্ট করার জন্য? এটা প্রিভেন্ট করার জন্য অনেকগুলো সেন্সিটিভ ল হয়েছে। যখন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা শুনবে তারা ওয়াইফ হাজব্যান্ড একজনকে সেপারেট করবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা
তাদের সেফটির জন্যই, কারণ এটা টু ডেঞ্জারাস টু লিভ টুগেদার অ্যাট দ্যাট টাইম। সো এই কারণে বেশিরভাগ সময় যখন মহিলারা ডাকে, তারা ধরে নিয়ে যে হাজব্যান্ডটা তো তাকে বাইরে নিয়ে গেলে হাজব্যান্ড সার্ভাইভ করতে পারবে, অথবা তাকে নিয়ে গেলেই নেওয়াটা তারা বেশিরভাগ পছন্দ করে, কারণ মেয়েটাকে নিলে মহিলা একটা সমস্যা, আরেক সময় তার অনেক সময় বাচ্চা থাকে, এই জন্য হাজব্যান্ডকে নিয়ে যায়। সো তখন নেওয়ার অর্থ এই নয় যে তার কনভিকশন হয়ে যাবে, তাকে আদালতে সোপর্দ করা হয়। অনেক ক্ষেত্রে যদি পুলিশ ইচ্ছা করে তাকে ড্যাক্স অ্যাপিয়ারেন্স বলা হয়। ড্যাক্স অ্যাপিয়ারেন্স তখন পুলিশ যদি মনে করে এটা খুবই হালকা ব্যাপার, বা তবে এখানে সে থাকা ঠিক হবে না, এই জন্য তাকে বলা হয় তোমাকে বললাম তো ঘরে যাইও না, অত তারিখে কোর্ট ডিট, এটাকে বলা হয় ড্যাক্স অ্যাপিয়ারেন্স। ড্যাক্স কোর্টে যখন যায়, কোর্টে যদি সন্তোষজনক প্রমাণ দিতে পারে যে এখানে কোনো সমস্যা নাই, তখন তারা এটাকে বলা হয় অর্ডার অফ প্রোটেকশন, সে দিবে না। আর যদি যে জাজ মনে করে যে এখানে কিছুটা সমস্যা আছে আর কোনদিন তারা বাইরে থাকুক, তখন এই জন্য দেওয়া হয় অর্ডার অফ প্রোটেকশন। এখন যখনই অর্ডার অফ প্রোটেকশন দেওয়া হয়, তখন এই যে ওয়াইফ তখন কিন্তু হাজব্যান্ডের জন্য প্রচুর কান্নাকাটি করে যে না এখন এটা উইথড্র করে দাও, বাংলাদেশি স্টাইলে এই যে মামলা আপোষ করা। হ্যাঁ, আপোষ করা শব্দটা কিন্তু খুব ইজি না, কিন্তু এখানে সরকার বাদী হচ্ছে, সরকার দেখতেছে তোমার সেফটি, তোমার সিকিউরিটি, তোমার ওয়েলবিং। তো সরকার যদি মনে করে যে তুমি ওই প্রেশারের বশবর্তী হয়ে, কোনো লোভের বশবর্তী হয়ে এর সাথে আপোষ করতেছ, হতাশাতি মনে করতেছে যদি আপোষ না করে সে আমাকে মারি ফেলবে, এই ধরনের কোনো কিছু আছে কিনা এটা না দেখা পর্যন্ত কোর্ট আর একটা ডেট দে, আর একটু খবর নেই। বাট আলটিমেটলি যদি যিনি যিনি বাদী বা ভিকটিম, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছেন, পিটিশনার কমপ্লেন, পিটিশনার বলতে বুঝে এখানে সরকার বাদী, বা সে হলো ভিকটিম। সে হলো ভিকটিম। অনেকে বলে আমি বাদী, আপনি বাদী না, বাদী হলো সরকার। সাপোজ আল্লাহ না করুক একজনকে হত্যা করা হয়েছে, এখানে তার কেউ নেই, তার জীবিত কেউ নাই, তার বাদী কী হবে? সরকার। তো সরকার পক্ষে যারা উকিলকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তারা হলো সরকারি উকিল, তারা আইনের শাসন প্রতিষ্ঠায় বিলিয়নস অফ ডলার অ্যালোকেটেড থাকে, দ্য বেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। সো সেখানে আপনি কইতে পারবেন না ওই একটা হোমলেস মানুষ তারা মারি ফেললে কী আসে যায়, না, ও তো আত্মীয় নেই, স্বজন নেই, টাকা নেই, পয়সা নেই, না, সে কিন্তু ভালো, সে একজন কোটিপতি যেই বিচার পাবে, সেও সেরকমভাবে। একটা এক্সাম্পল, মাউন্ট সাইনাই বেস্ট কার্ডিওলজিস্টের কাছে যদি আপনি যান, আপনি হতবাগা, নিগৃহীত, নির্যাতিত মানুষ কিছু নেই, আপনার ডাজন্ট ম্যাটার, আপনাকেও ভালো সার্জারি করবে, সেম ট্রিটমেন্ট আমাকেও করবে, তার থেকে যে $2 লক্ষ স্যাক কাটবে তাকেও সেম। সুতরাং এখানে সবাই বলতে কেউ নেই। সো দেয়ার ইজ এ লট অফ ফান্ড পাবলিক ডিফেন্ডারের জন্য আছে। যেমন আপনি যখন কেউ অ্যারেস্ট করা হয়, আমরা অনেকে বিব্রত হয়ে যাই যে এখন অ্যারেস্ট করে ফেলছে, আবার কী হবে, এটা বিব্রত হওয়ার কোনো কারণে নেই। 99% টাইম আপনার সরকারি, এটাকে বলে পাবলিক ডিফেন্ডার, সরকারি খরচে উকিল থাকে, ওই যেমন সরকারি খরচে ইন্টারপ্রিটার থাকে, তাদেরকে কোর্ট অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে ইকুইপমেন্ট থাকে। যেমন আমার ব্রঞ্জের এলাকায় মজুমদার, আমরা কয়েকজন ইন্টারপ্রিটার আছে, এদের লিস্ট আছে 16 জনের, ওরা ডাকবে উইদিন 25 মিনিট আমাদের ইন্টারপ্রিটার দরকার, অথবা ঠিক আছে আপনারা লাইনে থাকেন। যেটা হলো কেউ যদি ভালো ইংরেজি না জানে সেক্ষেত্রে তার ভাষা সহায়তা, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি প্রগ্রেসিভ সিটিগুলোতে রাইট ওয়ে স্মার্ট থিং হলো কোনো জায়গায় কোনো অবস্থায় কোনো একটা যেন আপনি যখন কল দিলেন, আপনি কথা বুঝলেন না, যে আপনি যদি বলেন যে আমি বাঙালি, বাঙালি, আই নিড ইন্টারপ্রিটার, অথবা আমি বাঙালি, বাংলাতে বলেন, স্টিল তারা বাঙালিতে বুঝছে, তারা বাঙালি ইন্টারপ্রিটারকে লাইন আপ করে ফেলে, রাতে 3টা বাজেও পাইতে কোনো অসুবিধা নেই। যখন পুলিশ আসে জবানবন্দি দিয়ে, অনেকে ইংরেজিতে মাতে, ও তখন সে ধরতে গিয়ে ধরাইতে সে যখন বাদী হয়ে গিয়ে বিবাদী হয়ে যায়, বাদী হয়ে যায়, কারণ সে ভাষাগত কারণে। কারণ আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটির লোকদের একটা টেন্ডেন্সি আছে, কেউ স্বীকার করতে চায় না যে আমি ইংরেজি জানি না, বাট আমি স্বীকার করি আমার ইংরেজি। আমি যখন নেটিভ আমেরিকানদের সাথে কথা বলি, আমার প্রবলেম হয়, আমি অনেক সব আবার জিজ্ঞাসা করি, ক্যান ইউ প্লিজ রিপিট অ্যাগেন। আমাদের লোকরা না বুঝে কল্লা ডুলাইয়া চলে আসবে যে আমি বুঝছি, আসলে বুঝে নেই। তো আসলে দেখা গেল একটা লোকের নাম হলো হাফিজউদ্দিন, তো সে বানান করার সময় হ্যাঁ নাকি খেয়ে কইছে, নাম কাছে কাফিজউদ্দিন। এখন ইমিগ্রেশন ডিটেনিং ডিটেইনি লোকেটার বলা হয়, অ্যারেস্ট হলে কিন্তু এটা সিস্টেমে আসে যায়। কারণ যখন আপনাকে অ্যারেস্ট করবে, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, হোয়াট কান্ট্রি ইউ কেম ফ্রম, এটা থাকে। এতটুকু যদি ঠিকভাবে বলা হয় তাহলে এটা সিস্টেমে আসবে। তো তখন আপনার আত্মীয় আমারও বলতেছে, ওনার নাম হাফিজউদ্দিন, ওনার ডেট অফ বার্থ বলছে July 1, তখন উনি ওখানে ঠিক আছে হেজ জায়গায় লিখছে July 1 জায়গায় ওই 1/7 লিখছে January 7 হয়ে গেছে। আচ্ছা, সেও লিখছে বাংলা মেন্টালিটি থেকে নতুন মানুষ আসছে। এখন সারা দুনিয়া খুঁজতেছে তারা কোথায় পাওয়া যায়। আসলে সে বাফালো ডিটেনশন সেন্টারে আসে,
এখন ও ফাঁসের লোকেরা বলতেছে যে তুমি তোমার উকিলকে কয় আমার উকিল অমুক তাহলে তো আমার কোনো উকিলও পাওয়া যায় না, আমার নিউ ইয়র্কে এত মানুষ সবার কল দিলাম, নাম বললাম আমার তো কেউ আসে না। কয়েছে তোমার কাগজ দেখি, কয় তোমার নাম কি, কারণ হাফিজুদ্দিন আসলে লেখা তোর নাম বল। পরে ওই আবার কল করি, ওই এবার এইগুলা কতগুলা কালেক্ট কল করা যায় ডিটেনশন সেন্টার থেকে, আপনি বিনা পয়সা কল করা যায়, অর্থাৎ যিনি রিসিভ করবে উনি পে করবে। তখন কল করে বলতেছে যে ওই আপনি আমাদেরকে কল করে বলতেছে যে আপনাদের একটা ক্লায়েন্ট আছে এখানে, উনি বললো আপনারা আমাকে একটু করেন। আমার নাম আমার আত্মীয় স্বজনকে দিয়েছিল হাফিজুদ্দিন, আসলে আমার নাম লেখা হয়েছে কাফিজুদ্দিন, আর জন্ম তারিখ আমার জুলাই 1 আমি জানুয়ারি 7 হয়ে গেছি। তো এখন ওইটা দেওয়ার পর আমি তাকে কল দিই, জাস্ট একটা স্টোরি যার বললাম। সো আমাদের লোকেরা তখন তার উচিত ছিল যে আমি ভাই বাংলা ভাষা কথা বুঝি না, দরকার হলে ইন্টারপ্রিটার আসতে আধা ঘন্টা লাগবে, তখন বলতে ভাই আমার নাম হাফিজুদ্দিন, আমার জন্ম তারিখ কখনো বলতে নাই 7/2/7 জনে বলতে হয় আজকাল এপ্রিল 3 এখানে শুরু হয় মাস দিয়া। তো এই যে কথা বললেন I-130 বিষয়ে তখনও বলবো আমরা কী সমস্যা হয় এই জন্ম তারিখ নিয়ে। সো ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যু অ্যাগেন, সো রিডিউস করার জন্য আমাদেরকে কাম ডাউন হইতে হবে, আমরা যেন সহজে পুলিশকে কল না করি। আর যখন পুলিশকে কল করিয়ে ফেলি তখন আপনাকে এটাকে মীমাংসা করার ফটটা, যেটা বললে মীমাংসা বা উইথড্র বলতে কোনো শব্দ নেই, বাট ইনডাইরেক্টলি উইথড্র করা যাবে, মীমাংসাও করা যাবে। কীভাবে করবেন, যিনি বাদী উনি তার পক্ষে থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ADA, ওই বাদীর সাথে তখন ওনার অ্যাটর্নিকে উনি বলতে হবে যে যদি আমি আবার এখানে কতগুলো ব্যাপার আছে, যদি আপনি এমন কোনো কথা বলেন যেটা ট্রিটমেন্টাল টু দি কমিউনিটি, ওইটাও যেন না হয়। আপনি যদি মনে করেন যে অ্যাকচুয়ালি আবেগের বশবর্তী হয়, রাইট, সো আবেগের বশবর্তী হয়, এটা ইংরেজিতে বলা এত সহজ না। I did it out of emotion, এটা ইংরেজি শব্দটা অনেক সময় আপনার আমার মাথায় আসে না। I did it out of emotion, we deeply love each other, actually it was a heat of passion, it was something that we was fasting, both of us fasting, and children was crying, and out of emotion I yelled him and he yelled me, and I show him fist and he hit me against the wall. এই যে কথাগুলো এভাবে সাজিয়ে গুজার সে বলতে পারে, আসতে হবে ইন্টারপ্রিটার, বলতে হবে এভাবে। যদি এটা ঘটনা যদি এটাই হয় যে হ্যাঁ আমি আবেগের বশবর্তী হইয়া কিছু রাখছিলাম, ওই সময় রোজা ছিল, খাওয়া খাই না, ইফতারের সময় হয়েছে, আবার আমার এখানে চুলা জ্বলতেছে না, বাচ্চা দুটা কাঁদতেছে, ওই সময় আসে সে বলে ইফতার হলো না কেন, এ নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আর পরে আমি রিয়েলাইজ করছি যে আমি রং করছি, এটা করে রিকনসিলিয়েশন, রাইট। আপনি অ্যাপোলোজাইজ না, কোনো একটা ঘটনা করে ফেললেন, করার পর আপনি বুঝতে পারলেন যে এটা আপনি রং করছেন, অর্থাৎ তখন দড়ি মাছ নসিব হয়নি। আর আপনি যদি বলেন যে না এগুলো কোনো ঘটনাই হয় নাই, এই বিষয়টি আপনার কাছে আরো বিস্তারিত শুনবো, তবে একটা আমরা বিরতি নিতে চাই, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, পরে এসে আপনার এই কথাগুলো শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব এন মজুমদার, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছেন তার সাথে আমার আরেকটি প্রশ্ন, যে এই ধরনের যে পারিবারিক সহিংসতার যে ঘটনাটি ঘটে, সেক্ষেত্রে পারিবারিক আদালত বলে একটা বিষয় আছে, সেই সংস্থাটা বা সেই বিষয় তারা কি কোনো রকম ভূমিকা রাখতে পারে? শিওর, পারিবারিক আদালত নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা বড়োতেই আছে। এছাড়া কিছু ইস্যু যেমন সুপ্রিম কোর্টের জুরিডিকশনও থাকে, সেটা ওই ডিস্ট্রিক্টে না গিয়ে, এটা ডিফারেন্ট নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ দি ক্রাইম। আরেকটা জিনিস এক্ষেত্রে বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্টিস সেন্টার। আচ্ছা, নিউ ইয়র্ক সিটির 5টা বড়তে 5টা জাস্টিস সেন্টার আছে। এই জাস্টিসগুলো জাস্টিস সেন্টারগুলো ভেরি রিসোর্সফুল। তাদের কি কাজ? তাদের কাজটা আমি বলি, যেমন আপনি একজন হতভাগা মানুষ, আপনার বিরুদ্ধে আমি কেস করলাম, আমি আপনার পার্টনার বা আপনার ছেলে বা আপনার ওয়াইফ। সো
আপনার কোনো রিসোর্স নাই যে কেসে কী করবেন, কোন দিকে শুরু করবেন, আপনি কীভাবে উত্তর দেবেন, কতগুলো কাগজ পাঠাইছে ফিওনেরা ফেয়াদারা আসি আপনার ঘরের সামনে দিয়ে গেছে সামন অ্যান্ড কমপ্লেন, অনেক কমপ্লেন আপনার বিরুদ্ধে, আপনি এটা করছো, এটা করছো, এটা করছো, এটা করছো, এটা উত্তর দাও, নাহলে তোমার জেল হবে, এইসব বলছে। সো আপনার কাছে টাকা নেই, যেটা আপনি বললাম টাকা নেই, কই নেই, অর্থ নেই, এমনকি গর্বাও, এমনকি কোর্ট দিয়ে যাবেন ওই পয়সাও নাই, দেন ইউ কল জাস্টিস সেন্টার। আচ্ছা, হ্যাঁ, জাস্টিস সেন্টার এই কথাগুলোই বলবেন যে ভাই আমি রানা আহমেদ, আমার অর্থ নাই, পয়সা নাই, টাকা নাই, আজকে আবার চাইলেও নাই, ইভেন কি তোমার কাছে যে আসবো আমি সেই পয়সাও নাই। ট্রাস্ট মি, দে আর ভেরি ফেয়ার। আপনাকে গর্ব, আপনাকে যাওয়ার পয়সাটাও দিবে, আপনি সেখানে যাওয়ার পরে অ্যাটর্নির পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং আপনাকে ডিফেন্ড করবে যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন। দেখাতে হলে তারাও রিসার্চ করে দেখবে, আপনার সোশ্যাল সিকিউরিটি দেখে আসলে বেচারা ট্যাক্স ফাইলও করে না, কোনো কাজও করে না, ওয়েলফেয়ারে ছিল, ওয়েলফেয়ার এখন কাট অফ হয়ে গেছে, আর ওয়েলফেয়ার থাকলে ওয়েলফেয়ার দিয়ে মাত্র $200 এটা দিয়ে এসে দিতে পারবে না, দেন আপনার জন্য পাবলিক ডিফেন্ডার, পাবলিক ফান্ড থেকে আপনার জন্য লয়ার দেওয়া হবে। সো আপনি সঠিক বিচার পাবেন। সো জাস্টিস সেন্টার এছাড়া কেউ ডিভোর্স, যেমন একটা হাজব্যান্ড তার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে, ওয়াইফের কোনো রিসোর্স নাই, ওখানে শুধু লয়ার না, সেখানে আপনার সোশ্যাল ওয়ার্কাররা আছে, সেখানে ক্লারিক্যাল স্টাফ, প্যারালিগাল আছে। আপনাকে যেমন একটা ছেলে, একটা মহিলা, একটা বাচ্চা আছে, বা হাজব্যান্ড টাকা পয়সা না দিয়ে কোথায় চলে গেছে, তখন সে চাইল্ড সাপোর্টের জন্য সেখানে ফাইল করে আসতে পারবে। আচ্ছা, দেখেন চাইল্ড সাপোর্ট তাদের দায়িত্ব হবে, এই লোকটা মিশিগান থাকুক অথবা ফ্লোরিডা থাকুক, সারা ওয়ার্ল্ডে জানবে যে এই লোকটা চাইল্ড বিটার, ড্যাড বিট ফাদার এটাকে বলা হয়, যে এই লোক ওই নিউ ইয়র্কে বাচ্চার চাইল্ড সাপোর্ট না দিয়ে ফেলে রয়েছে। চাকরিতে অ্যাপ্লাই করলেও ওইটা দেখা যাবে, পুলিশে অ্যাপ্লাই করলে সেটা দেখা যাবে, হ্যাঁ যেখানে যাবে সেখানে গর্ভানিতে চাইলেও সেটা দেখা যাবে। সুতরাং মহিলা ওখানে এটা ফাইল করলো। সো দ্যাটস দি ওয়ে। তখন ওরা টাকা আদায় করিয়া, যেমন ফ্লোরিডা থেকে তারা টাকা আদায় করিয়া চাইল্ড সাপোর্ট সিস্টেমে জমা রাখবে, দ্যার ইজ এ সিস্টেম, ওখান থেকে তাকে দেওয়া হবে। আবার দেখেন আরেকটা পথ হলো, যেমন একটা মহিলাকে তার হাজব্যান্ড মারধর করিয়া ছেলেমেয়ে রাখিয়া বেচারা বয়ফ্রেন্ড নিয়ে আর গার্লফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে, তখন এই মহিলা যদি সেম জিনিসটা করে, ওই আবার বিয়ে করতে গেলে যাবে সেখানে এটা রেড ফ্ল্যাগ যায়, তোমার তো বাচ্চা আছে, বাংলাদেশে চলে গেছে কিন্তু কিছু দেয় না, এদেরকে খাওয়া দাওয়া না দিয়া এই পারিবারিক আদালতে কেস টেস করে ডোমেস্টিক বলে দিয়ে ওয়ারেন্ট করে রাখছে। এরপরে কিন্তু খবর সর্বশেষ আমাদের হাতে আর 1 মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ আপনাকে দিতে পারবো, এর মধ্যে কনক্লুশনটা আপনি দেবেন যে এই পরিস্থিতিতে যদি কেউ আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে পরিবারে অনেকেই পড়েছি, এই অবস্থার মধ্যে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারবো খুব সুন্দরভাবে। সো ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্সকে উত্তরণের জন্য সবচেয়ে বড় পথ হলো, যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যায় কোনো কারণে, তখন দুই পক্ষকে কাম ডাউন করতে হবে এবং বিচার ব্যবস্থার প্রতি রেসপেক্ট থাকতে হবে। এখানকার বিচার ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠু, তবে অনেক সময় লাগবে, কারণ অনেকে চায় যে এটা একটা ঘটনা হয়ে গেছে, এখন আপোষ করতে চায় কালকেই, বাট কোর্ট ডেট হচ্ছে 2 মাস আগে। 2 মাসের আগে থেকে তার আগে আপনি কোনো কোর্ট ডেট পাবেন না, নো ম্যাটার কত টাকায় আপনি খরচ করেন, কত অসাধু মানুষের কাছে গেলেন, লয়ারের কাছে গেলেন, এখানে 15,000 টাকা আছে, এখন ভয়ে 10,000 দিলেন, বাট হে কেসের তারিখ আগাইতে পারবে না, সেই তারিখ বরং ফিসেতে পারবে, কারণ এখানে অনেক ব্যাকলগ থাকে, এগুলো মাথায় রাখতে হবে। যত বেশি আপনি স্ট্রেস হবেন, যত বেশি আপনি ভয় পাবেন, তত বেশি আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। সো এটা বেস্ট হবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা। যদি অর্ডার অফ প্রোটেকশন থাকে, বি কেয়ারফুল, অর্ডার অফ প্রোটেকশনে লেখা থাকে সাধারণত আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জ্ঞানে সজ্ঞানে আপনি ওই ব্যক্তির সাথে কথাবার্তা বলবেন না। অথচ পরের দিন যদি আপনি কল দেন বা তার ঘরে যান, মহিলা যদি আবার কল দেয়, অ্যানাদার ক্রাইম, এটা ভেরি সিরিয়াস, আপনি কোর্ট অর্ডারকে অমান্য করেছেন। সুতরাং দুই পক্ষের আপনি 100% নিশ্চিত হইতে হবে যে অপরপক্ষ আপনার সাথে কোঅপারেশন করবে, সেক্ষেত্রে কথাবার্তা আপনি বলতে হবে, এবং তারপরেও কিন্তু আপনি কথাবার্তা বলতে পারেন না কোর্ট ডেটের আগে পর্যন্ত। সো এটা ইনডাইরেক্টলি অনেকভাবে অনেকেই করে। এটা বিষয়টা হলো এরকম, যেমন আপনার বিরুদ্ধে আমার অর্ডার অফ প্রোটেকশন আছে, আমার কাছে কাগজ আছে, আপনি আমার আসলেই আপনারা আমি অ্যারেস্ট করাবো, কিন্তু আমি এখন কিছু করতেছি না, দেন ইস আপনি বস। সুতরাং এটা যদি আপনি মনে করেন, দেন ইউ ক্যান গো, ইউ ক্যান ডু। বাট যদি মহিলা বলি দিতে, এই দেখো সে আবার ঘরে আসছি, আমাকে মারি ফেলতে আসছি, দেন ইউ হ্যাভ এ বিগ প্রবলেম।
অনেকের সমস্যাটা এরকম বলে যে এখন পুলিশটা বলছে আমি এখানে না যাইতে, কিন্তু আমার কাপড় চোপড় জিনিসপত্র সব রয়েছে। এটার ফটো রুল হচ্ছে আপনারা যখন স্থানীয় প্রিসেন্টে কল দিবেন তখন বলবেন যে আমার কাগজপত্র বা আমার ওয়ালেট জিনিস রয়েছে, তখন পুলিশের একটা সিপাহি গিয়া আপনি এগুলো নিয়ে আসবে। তো দেয়ার আর লট অফ রিসোর্স, অলওয়েজ গুড থিং হবে যদি মনে করেন যে কোনো লয়ার কাছে গেলে সে $50 $100 চাইবে, যদি টাকা থাকে আপনার কনসালটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসালটেশনের মধ্যে অনেক কিছু পাবে। যদি সেটা না থাকে আপনি 311 কল দিবেন। 311 হলো আমাদের রিসোর্স সেন্টার, সেখানে আপনাকে বলে দিবে যে আপনি কোথায় যাবেন, কোথায় কী রিসোর্স পাবেন। এবং কোনো নাম্বার মনে না থাকলে একটা নাম্বার মনে রাখবে, সেটা হলো 311। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আসলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনিও বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেই সাথে ইমিগ্রেশনের আপডেটটাও দিয়েছেন। আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা সত্ত্বেও আগেও বলেছি যে একদিকে আপনার পেশাগত ব্যস্ততা, অন্যদিকে কমিউনিটির সেবা, অন্যদিকে আবার মূলধারা রাজনীতির সাথে জড়িত, সব কিছু মিলায়ে এই ব্যস্ততা সত্ত্বেও কমিউনিটিকে আরও সেবা দেওয়ার জন্যে TVN 24 টেলিভিশনের আমন্ত্রণে আপনি এই রাত্রিবেলা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, চমৎকার আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। আমি অত্যন্ত প্রাউড অ্যান্ড অনার ফিল করি আমি যে কন্ট্রিবিউট করতে পারতেছি, আমাদের কথাগুলো বলতে পারতেছি আপনাদের প্ল্যাটফর্মে এসে, সেই জন্য আমি রিয়েলি প্রাউড ফিল করি এবং আপনার চমৎকার উপস্থাপনা অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ জনাব এন মজুমদার, আবারও আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে ইমিগ্রেশনের সর্বশেষ যে আপডেটটি ছিল, যেটি আপনারা প্রায়শই জানতে চান, সেটি আমরা দিতে পেরেছি। এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। আমরা চাই আমাদের পরিবারটি, আমাদের সংসারটি, আমাদের ঘরটি সোনায় ভরে থাকুক, একটা ভালোবাসায় ভরে থাকুক, সেরকম অবস্থা সৃষ্টি হোক। তারপরেও এর মধ্যেও যদি মতানৈক্যতা কখনো দেখা দেয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা সবসময় মনে রাখি আমেরিকা আইনের শাসনের দেশ, এখানে টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুই কাজে লাগে না। যেটি আলোচনা আজকে বললেন, এখানে আইনের শাসনটি বড়। একদম গরিব এবং একজন সর্বোচ্চ মানে যিনি আমরা এখনও দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট একসময় ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, তারও আজকে কত জরিমানা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এখানে আইনের পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা আমাদের সংসারটাকে সুন্দর করে রাখি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।